সিরাজদৌল্লারই ভাই সেই অর্থে মোহাম্মদী বেগকে দিয়ে মিরন সিরাজদৌল্লাকে এই চত্বরের মধ্যেই কোনো একটি ঘরে হত্যা করেন। কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ আর আমার স্ত্রী পিয়াসী বেশ কয়েকটি এপিসোড ধরে আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা। এই এপিসোডে আপনাদের শোনাবো সিরাজ হত্যার গল্প। মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা সেই অর্থে মুর্শিদ কুলি খাঁর পরে পঞ্চম নবাব ছিলেন সিরাজদৌল্লা। মুর্শিদ কুলি খাঁর পরে সুজাউদ্দিন, তারপরে সরফরাজ খান এবং সরফরাজ খানকে হারিয়ে আলীবর্দী খান এবং আলীবর্দী খানের পরে তার নাতি সিরাজদৌল্লা এই মুর্শিদাবাদের মসনদে বসেছিলেন। তারপরে ষড়যন্ত্র, পলাশির যুদ্ধ এবং ক্লাইভের তত্ত্বাবধানে মির্জাফর এই মুর্শিদাবাদের মসনদে বসেন। পলাশির প্রান্তরে সিরাজ যখন বুঝলেন যে যুদ্ধে জেতার আর কোনো সম্ভাবনা নেই, তখন তিনি চলে এলেন মুর্শিদাবাদে তার হিরাজিল প্রাসাদে। খুলে দিলেন কোষাগার, বিনিময়ে শুধু চাইলেন সাহায্য। অনেকেই প্রচুর ধনসম্পদ নিয়ে গেল, কিন্তু কেউ পাশে দাঁড়ালো না। এত বড় নবাবী শাসনে শাসক সিরাজ তখন একেবারে একা। সঙ্গে শুধু ভালোবাসার বেগম লুৎফুন্নিসা আর মেয়ে উর্মি জোহরা। নদীপথে পালালেন সিরাজ। সঙ্গে নিলেন প্রচুর ধনরত্ন। ভেবেছিলেন আবার নতুন করে শক্তি সঞ্চয় করে ফিরে আসবেন, কিন্তু ধরা পড়ে গেলেন রাজমহলে। মির্জাফরের বড় ছেলে মিরন তাকে নিয়ে এলো এই জাফরাগঞ্জ প্রাসাদে। আমার পেছনে রয়েছে জাফরাগঞ্জ প্রাসাদের গেট, আর সামনে রয়েছে জাফরাগঞ্জ প্রাসাদের সেই চত্বর। জাফরাগঞ্জ প্রাসাদের আর কিছুই এখন আর অবশিষ্ট নেই, তবে এই প্রাসাদের মধ্যেই মির্জাফরের বড় ছেলে মিরন সিরাজদৌল্লাকে পলাশির যুদ্ধের পরে বন্দি করে রেখেছিলেন এবং মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাকে এই চত্বরের মধ্যেই কোনো একটি ঘরে হত্যা করেন। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, মানে এটাই তো সেই জায়গা, সেই জাফরাগঞ্জ যেখানে পলাশির যুদ্ধের পর সিরাজউদ্দৌলাকে এখানে বন্দি করে রাখেন মির্জাফর। এই প্রাসাদেরই কোনো ঘরে বন্দি ছিলেন এবং তার দায়িত্ব রেখে যান বড় ছেলে মিরানের ওপর। এবং সেই দিনই মিরান এমন একজনের হাত দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করান যে সে ছিল সিরাজউদ্দৌলার মায়ের পালিত পুত্র। মানে সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম নিজের পুত্র স্নেহে বড় করেছিলেন মোহাম্মদী বেগকে। সেই মোহাম্মদী বেগের হাত দিয়েই তাকে হত্যা করানো হয় এবং সেই হত্যাকারী হচ্ছেন মিরান। মানে সেই অর্থে মানে সিরাজদৌল্লার ভাই, যার সঙ্গে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, একসঙ্গে খেলেছে, সেই ভাই সিরাজদৌল্লাকে এই জাফরাগঞ্জ প্রাসাদের ভেতরে কোনো একটি ঘরে হত্যা করেন, নির্মমভাবে হত্যা করেন। কিছু ঐতিহাসিকের মতে সিরাজের ব্যক্তিত্ব এতটাই প্রখর ছিল যে মিরন সেই রাতে কাউকে পাচ্ছিলেনই না তাকে হত্যা করার জন্যে। শেষ পর্যন্ত অর্থের লোভে মোহাম্মদী বেগকে মিরন রাজি করায় এবং মোহাম্মদী বেগ সেই রাত্রে সিরাজকে হত্যা করে। এবং তার পরের দিন সিরাজদৌল্লার সেই মৃতদেহ নিয়ে সারা মুর্শিদাবাদ হাতির পিঠে চড়িয়ে ঘোরানো হয়। কি সাংঘাতিক করুণ পরিণতি, তাই না? সেদিন কিন্তু সারা মুর্শিদাবাদ নেমে এসেছিল রাস্তায়, কিন্তু কারো চোখে জল ছিল না, কারণ তারা কখনো বোঝেইনি নবাবের গুরুত্ব। সিরাজ তাদের জন্য তেমন উল্লেখযোগ্য কিছু করেনি। তখনকার মসজিদ বা ইমামবাড়াগুলো ছিল দান, ধ্যান, শিক্ষা বিতরণ কেন্দ্র। মুর্শিদ কুলির সময় ছিল আইনের শাসন, আর সুজাউদ্দিনের সময় ছিল প্রজা দরদ। কিন্তু এই নবাবের তো তেমন কোনো অবদান তারা চাক্ষুষী করেননি। এই নবাব মসজিদ বানিয়েছেন, সেটাও খুবই ছোট। ইমামবাড়া বানিয়েছেন একটা, সেটাও কাঠের। অথচ নিজের মনসুরগঞ্জ রাজপ্রাসাদ বানিয়েছিলেন কত বড় করে। তাই এই নবাবের জন্য রাজ্যবাসীর চোখ ভেজেনি। আমার পেছনে যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাফরাগঞ্জ প্রাসাদের মেইন গেট, যেটা এখন নামাক হারাম দরওয়াজা নামে বিখ্যাত হয়েছে এই মানুষজনের কাছে। এই নামাক হারাম দরওয়াজার উপরেও ওঠা যায়, সিঁড়ি করা আছে, দেখুন। বাবা, সিঁড়ি তো ভাঙা, খুবই রিস্কের হয়ে যাবে ব্যাপারটা। আমি এখন বসে আছি নামাক হারাম দেউলের ওপর দিকে, সিঁড়ি দিয়ে ওপর ওঠা যায়, যদিও ভাঙা সিঁড়িটা, আপনারা ওঠার না চেষ্টা করলেই ভালো। এই নামাক হারাম দেউল বা মির্জাফরের জাফরাগঞ্জ প্রাসাদের মেইন গেট
ইতিহাসের একটা অধ্যায়ের শুরু এবং আর একটা অধ্যায়ের শেষ বলা যায়। এই নামাখারাম দেউল বা জাফরাগঞ্জ প্রাসাদ ছিল মির্জাফরের নিজস্ব বাসস্থান। পলাশির যুদ্ধের আগে মির্জাফর এই জাফরাগঞ্জ প্রাসাদেই থাকতেন। পলাশির যুদ্ধের পরে সিরাজদৌল্লাকে হত্যা করার পরে মির্জাফর চলে যান সিরাজদৌল্লার হিরাঝিল প্রাসাদে, যা গঙ্গার ওপারে। অদ্ভুত অদ্ভুত এক ট্র্যাজেডি। সেই সময়কার রাজারাজরা প্রায়ই তার নিজস্ব ভাই বা নিজের বাবাকে হত্যা করে মসনদে বসেছেন। যেমন অরঙ্গজেব তার নিজের ভাইদের হত্যা করেছিলেন দিল্লির মসনদে বসার জন্য। অরঙ্গজেবকে কিন্তু মির্জাফরের মতন বিশ্বাসঘাতক বলা হয়নি, কখনোই বলা হয়নি। অথচ মির্জাফর প্রায় সেই একই রকমভাবে এই মুর্শিদাবাদের মসনদে বসেন। কিন্তু ঘটনাচক্রে অপোনেন্ট টিম ছিল ব্রিটিশ, যারা এই ভারতবর্ষ 200 বছর রাজত্ব করেছে, চরম অত্যাচার চালিয়েছে। সেই কারণেই হয়তো মির্জাফরকে আমরা অনেক বেশি দোষী সাব্যস্ত করে ফেলেছি, আর সেই কারণেই মির্জাফর বিশ্বাসঘাতক। জাফরাগঞ্জ প্রাসাদের ঠিক পাশে জাফরাগঞ্জ সিমেট্রিতে ঠিক এইখানেই শুয়ে আছেন মির্জাফর। মির্জাফরকে নিয়ে গল্প শুনিয়েছি আগের পর্বে, যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন। আমি ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা ঘুরে দেখতে পারেন সেই জায়গা। মুর্শিদাবাদকে যদি দেখতে হয় ভালো করে, তাহলে জানতে হবে মুর্শিদাবাদের ইতিহাস, আর সেই ইতিহাসকে সঙ্গে করে নিয়েই আপনাদের মুর্শিদাবাদকে ঘুরে দেখতে হবে, তাহলেই সেটা ঠিকঠাক সঠিক ঘোরা হবে। এই জাফরাগঞ্জ সিমেট্রি হলো মির্জাফরের বংশধরদের সমাধিস্থল। প্রায় 1100টি কবর রয়েছে এখানে। শুধু মিরন এবং মীর কাসিম এই দুজনের সমাধিই এখানে নেই। দীর্ঘ 300 বছরের মুর্শিদাবাদের নবাবী ইতিহাসের হাজারো ঘটনার সাক্ষী হয়ে এনারা শুয়ে রয়েছেন এখানে। কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আজ এত পর্যন্তই। ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।